ভোর তখন ৬টা, ঝুমুর ঘুমাচ্ছে এখনো। তখনই ঝুমুর আম্মু এসে ঝুমুকে ডাকতে লাগলো, ঝুমু, এই ঝুমু, ওঠ। উফ মা, সরো তো, ঘুমাতে দাও তো, ডিস্টার্ব করো না তো। বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব, আর তুই কিনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? অবাক হয়ে কথাটা বলল। হঠাৎ এত কেন আয়োজন? তুই কোন দুনিয়ায় থাকিস রে? তুই জানিস না কি হয়েছে? না তো, কই? আমি তো কিছু জানি না। হেয়ালি না করে বলো তো কি হয়েছে। ঘুম থেকে উঠতে উঠতে, আজকে যে রাফি আসবে লন্ডন থেকে। হোয়াট? অবাক হয়ে। আজকে বিকেল ওকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে সবাই। তুই যাবি না নাকি? রাফি নামটা শুনে বুকটা ধক করে উঠল। না আম্মু, আমি যাব না। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর এসে নাস্তা করবি। ওকে আম্মু, তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। ঝুমু ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঝুমুর এবার এসএসসি এক্সাম দিয়ে কলেজে এডমিট নিয়েছে। বাবা মা থেকে শুরু করে পরিবারের সবার চোখের মনি সে। শ্যামলা বর্ণের মাঝে আলতাস্তর মতো চেহারা ঝুমুরের, দেখতে অনেক কিউট, হাসলে গালে টোল পড়ে। সিল্কি কালো চুল কোমর অবধি ছড়িয়ে পড়েছে। রাফি হলো ঝুমুরের চাচাতো ভাই। ঝুমুরের বাবা রাফির বাবা সহ তারা 4 ভাই আর 2 বোন। বোনেরা তাদের শ্বশুরবাড়িতে থাকে। ঝুমুরদের যৌথ ফ্যামিলি। ওর বাবা চাচারা একসাথে থাকে। রাফির বাবা আশফাক চৌধুরী, তার 2 ছেলে মেয়ে রাফি আর নীলা। ঝুমুরের বাবা আশরাফ চৌধুরী, তার ছেলে তুষার আর ছোট মেয়ে ঝুমুর। ঝুমুরের সেজ চাচা আফতাব চৌধুরী, তার 2 মেয়ে রিয়া আর ঈশিতা। ঝুমুরের ছোট চাচার 2 মেয়ে মিলি আর জেনিয়া। বারান্দায় দাঁড়িয়ে ঝুমুর রাফির কথা চিন্তা করতে লাগলো। রাফির সাথে ওর সব থেকে ভালো সম্পর্ক ছিল। একজনকে ছাড়া একজন চলতেই পারত না। ঝুমুরের থেকে অনেকটা বড় হলেও রাফি ঝুমুরের মতো আর কারোর সাথে অতটা ফ্রি থাকতো না। খুবই ভালোবাসত একে অপরকে। কিন্তু একদিন রাফির সাথে ঝুমুরের মাঝে কথা কাটাকাটি হয়, আর তাদের মাঝে বিরোধ লেগে যায়। আর তার জন্য ঝুমুর রাফির সব থেকে প্রিয় শোপিস ভেঙে ফেলেছিল রাগের মাথায়। আর তাতে রাফিও ঝুমুরকে কয়েকটা থাপ্পড় মেরে বসেছিল। সেই থেকে তাদের সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের ফাটল ধরে, যার জোড়া লাগে নাই। এর 1 মাস পরে রাফি লন্ডনে চলে যায় স্টাডির জন্য। আর 5 বছর পর আজকে দেশে আসতেছে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথাই বলে নাই। দেখা করার তো দূরের কথা, কি থেকে কি হয়ে গিয়েছিল সেসব ভাবতে থাকে ঝুমুর। তখনই ঝুমুরের আম্মু জোরে ডেকে ওঠে, ঝুমু, এই ঝুমু, আসছি আম্মু। ঝুমু সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখতে পেল বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সব কিছু গোছানো। ঝুমু ড্রয়িং রুমে গিয়ে চারপাশটা দেখতে লাগলো। তারপর রান্নাঘরে গিয়ে দেখে ওর আম্মু আর ওর চাচিরা রান্না করতেছে। এ যেন এলাহি আয়োজন। কিরে পাখি, ঘুম ভাঙল তোর? রাফির আম্মু ঝুমুকে পাখি বলে ডাকে। হ্যাঁ বড় আম্মু। তা এত রান্না কেন? কাকে খাওয়াবে? জানিস না, আজকে এতগুলো বছর পরে আমার ছেলেটা দেশে আসছে, তাই ওর পছন্দের খাবার রান্না করে রাখছি। ও আচ্ছা, আমার খিদা পাইছে। আমার নাস্তা কই আম্মু? টেবিলে রাখা আছে, গিয়ে খা। ওকে আম্মু। ঝুমুর খাবার খেয়ে রিমার রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখতেছে একটা বড়সড় আড্ডা জমে গেছে। কে কি পরে এয়ারপোর্টে যাবে এ নিয়ে। ঝুমু গিয়ে ওদের সবার মাঝখানে বসলো। কি করছো তোমরা? জানিস না আজকে আমার ক্রাশ আসতেছে, কথাটা বলল রিয়া। হ্যাঁ তো কি হয়েছে? মলিন একটা হাসি দিয়ে। আরে গাধা, আমরা যে তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাব, সেখানে কি কিছু সেজেগুজে না গেলে হয় বল? হা হা হা, তোরা আসলে অনেক লুচুনি। তারপরে জেনিয়া, রিমা, মিলি, ঈশিতা সবাই মিলে একসাথে ঝুমুরকে বলল, আচ্ছা ঝুমুর বলতো, আমাদের কোন ড্রেসে মানাবে? একটু চুজ করে দে না। তারপর তাদের সবাইকে ড্রেস চুজ করে দিয়ে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। গিয়ে দোলনায় বসে গ্যালারিতে ঢুকে রাফির সাথে ওর তোলা ছোট্টবেলার পিকগুলো দেখতে লাগলো। অজান্তেই ঝুমুরের চোখ বেয়ে 2 ফোঁটা পানি পড়ল। ঝুমুরের রাফির প্রতি একটু ভালোবাসা কমে নাই, বরং আরও বেড়েছে। আর সে ভাবছে, সে তো আমাকে ভালোবাসে না,
আর বাসবেও না। তাহলে আমি কার অপেক্ষায় আছি? উফ, ভালো লাগে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ঝুমুরের আম্মু, রাফির আম্মু আর ওর চাচিরা ও ঝুমু বাদে সবাই এয়ারপোর্টে চলে গেছে। ঝুমু এ সুযোগে গোসল করতে গেল। গোসল করা শেষে হালকা গোলাপি রঙের একটা জর্জেটের কামিজ পরল। কালোটা রাফির খুব প্রিয় ছিল। ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছে আর সেগুলো কোমর অবধি বয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে ঝুমুরকে। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কোনো অংশে কম লাগছে না ঝুমুরকে। আজকে কেন জানি ঝুমুরের সাজতে খুব ভালো লাগছে। ঝুমুর সাজুগুজু সেরে নিচে চলে গেল। ঝুমুরকে ওর বড় আম্মু দেখে হা হয়ে গেল। আমার পাখিকে তো আজকে অনেক সুন্দর লাগছে। লজ্জা পেয়ে, কি যে বলো না তুমি। আমার পাখির ওপরে যেন কারো নজর না লাগে। বড় আম্মুকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বড় আম্মু। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। যত পাখি, দেখ কে এসেছে। আচ্ছা যাচ্ছি। ঝুমুর দরজা খুলতে গেল। আবারও কলিং বেল বেজে উঠল। উফ, খুলছি তো। দরজা খোলার সাথে সাথে মিলি, ঈশিতা, জেনিয়া, রিয়া ভিতরে ঢুকে গেল। বাইরে তাকাতেই ঝুমুকে দেখে যে বাকিরাও গাড়ি থেকে এক এক করে নামতেছে। অবশেষে একটা ইয়ং ছেলে বের হলো, একদম ডেশিং বয়, একদম ক্রাশ খাওয়ার মতো। ঝুমু দরজার একপাশে দাঁড়িয়ে ছেলেটাকে লক্ষ্য করলো। আর ছেলেটা আর কেউ না, রাফি। রাফি গাড়ি থেকে নামতে চোখ গেল বাড়ির সদর দরজার দিকে, আর সেখানে চোখটা আটকে গেল। আর তার সাথে চোখ থেকে সানগ্লাসটাও নামিয়ে নিল। ছেলেটার চোখের দিকে তাকাতেই চিনে ফেললাম যে এ আর কেউ না, রাফি। অনেকটা পরিবর্তন হয়ে গেছে। হালকা চাপদারি, ফর্সা মুখ, গোলাপি ঠোঁট, সাদা শার্টের উপরে কালো কোট, জিম করা পারফেক্ট বডি। আমি যেন তাকিয়ে আসছি। এ দেখা জানি কখনো শেষ হবে না। ভালোবাসার মানুষটিকে হঠাৎ করে এভাবে দেখতে পাবো কখনো ভাবি নাই। ও মাই গড, এই মেয়ে এত সুন্দর, পুরো সাক্ষাৎ পড়ি। হায় মে মার গেয়া। বুকে হাত দিয়ে ভিতরে চলে গেলাম আর সিঁড়ির উপরে রেলিং ধরে সব কিছু দেখতেছি। ভিতরে ঢুকতেই রাফিকে আম্মু এসে জড়িয়ে ধরলো। রাফির আম্মু বলল, বাবা তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? রাফি বলল, না আম্মু, কোনো সমস্যা নেই। এখন বলো তুমি কেমন আছো? তোকে দেখে এখন একদম ভালো আছি। তুই কেমন আছিস বল? দেখতেই তো পাচ্ছ একদম ভালো আছি। মেজো আম্মু, সেজো আম্মু, ছোট আম্মু, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি বাবা, তোকে দেখে এখন আরও ভালো হয়ে গিয়েছি। রাফির আম্মু বলল, বাবা এখন তুই একটু রেস্ট কর, অনেক জার্নি করে এসেছিস। আম্মু। সোফায় বসতে বসতে চারিদিকটা দেখতে লাগলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরো বাড়িটা। মনে মনে মেয়েটাকে খুঁজতেছি। ধুর, কই চলে গেল? মন শুধু ওরে খুঁজতেছে। কেন জানি মেয়েটাকে অনেক চেনা চেনা লাগতেছে। তারপরে সবাই এলো আড্ডা দেওয়ার জন্য। রাফিও ওদের সাথে আড্ডায় মেতে গেল। রাফি লন্ডন থেকে আসার সময় সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছে, যেগুলো যার যার তাকে দিয়ে দিল সব। সবাই তো সেই লেভেলের খুশি। সবাই গিফট পেল না ঝুমুর, আর সেটা কেউ খেয়ালও করলো না। এমনকি রাফিরও মনে নেই সেই কথা। আর রাফি ইচ্ছে করে ঝুমুরের জন্য কিছু আনে নাই। রাতে ডিনার করে যে যার রুমে চলে গেল। অনেকদিন পরে রাফি তার রুমে গিয়ে দেখল তার রুমটা আগে যেমন ছিল সেরকমই আছে, একটুও চেঞ্জ হয় নাই। আর রাফির পাশের রুমটা ঝুমুরের, সে কিন্তু সেটা জানে না। অন্যদিকে আজকে ঝুমুরের নিজেকে বড্ড একা একা লাগে, কিছুই ভালো লাগতেছে না তার। তাই সে গিটারটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল আর দোলনায় বসে পড়ল। এই গিটারই তার মন খারাপের সঙ্গী। গিটারটা আগে রাফির ছিল। রাফি যখন গান গাইতো তখন ঝুমু ওর পাশে বসে মুগ্ধ হয়ে গান শুনত। তাই গিটারটা রাফি ওকে দিয়ে দেয় আর বলে যে, আমি যখন তোর থেকে দূরে থাকবো তখন আমার দেয়া এই গিটারটা দেখে আমার কথা মনে করিস। এই গিটারটা আগে রাফির নাম খোদাই করা ছিল। তারপরে রাফি নিজে ওর নামের পাশে ঝুমুরের নামও খোদাই করে দেয়। এই গিটারটা হাতে নিলেই ঝুমুরের সেই শৈশবের কথা মনে পড়ে যায়। ঝুমুরের কণ্ঠ বরাবরই খুব সুন্দর। সে অনেক ভালো গান গাইতে পারে, নাচতেও পারে। দোলনায় বসে পুরনো সেই দিনের কথা মনে করে ঝুমু গান ধরল। হঠাৎ করে মেয়েলি কণ্ঠে কেউ একজন গান ধরল। শব্দটা আমার খুবই নিকটে, মনে হচ্ছে কণ্ঠটা আমার 100 বছরের পুরনো। কিন্তু কার কণ্ঠ এটা জানি না কার, কিন্তু তার কণ্ঠ যে আমার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। আমি বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি আমার পাশের বারান্দায় একটা মেয়ে দোলনায় বসে গিটার হাতে গান গাচ্ছে।
মেয়েটা আমার থেকে কোনাকুনি বসে আছে। হালকা ডিম লাইটে কিছুটা মুখ দেখা যাচ্ছে, তবে পুরোটা স্পষ্ট নয়। বাতাসে খুলে রাখা চুলগুলো উঠতেছে। হালকা মুখটা দেখে বুঝতে পারলাম এই মেয়ে সেই, যাকে আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে বের হয়ে ফ্রিজ হয়ে গিয়েছিলাম। এমন অবস্থায় মেয়েটাকে দেখে আবারও ক্রাশ খেলাম। অন্যদিকে ঝুমু একতালে গান গেয়ে যাচ্ছে। কেউ যে ওকে লক্ষ্য করতেছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। এরই মধ্যে ঝুমুরের গান শুনে নীলা বুঝতে পারলো যে ঝুমু গান গাইতেছে। তাই ওর রুমের গিয়ে ওর পাশে বসে জিজ্ঞেস করলো, কিরে ঝুমু, এত রাতে তোর আবার গান করার শখ জাগলো কেন রে? কই এত রাত? সবেমাত্র 11টা সুই সুই। আর গান গাওয়ার কি নিষেধ আছে নাকি? ভুরু কুচকে তাকিয়ে, না, নিষেধ হবে কেন, এমনি বললাম আর কি। ও, তা রাত তো কম হয় নাই, তুই এখনো না ঘুমিয়ে আমার রুমে কেন? কিছু বলবি? আসলে তোর গান শুনতে পেয়ে চলে এলাম। আজকে এই আবহাওয়ায় তোর গান শুনে মনটা ফ্রেশ হয়ে গেল, তাই আর কি শুনতে এলাম। ও আচ্ছা, থামলি কেন? গা না। গান গাইলে আমাকে কি দিবি সেটা আগে বল, তারপরে গাইব। তুই যা চাইবি তাই দেব। নেবা শুরু কর। ওকে বাবা, গাইতাছি। এত ব্যস্ত হোস কেন? ঝুমু আবার গিটারে সুর তুলে গান ধরল। আর অন্যদিকে রাফি লুকে লুকে ঝুমুরের গান শুনতেছে। আর মনের মাঝে একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। গান শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে শুয়ে রাফি ঝুমুরের কথা ভাবতেছে, আর ঝুমুর রাফির কথা। রাফি, আশ্চর্য, মেয়েটার নামও এখনো পর্যন্ত জানা হলো না। ধর, থাক, কালকে নীলাকে জিজ্ঞেস করে জেনে নেব। অন্যদিকে, আচ্ছা, রাফি ভাইয়ের কি আমার কথা মনে আছে নাকি ভুলে গেছে? নাকি এখনও আমাকে ঘৃণা করে? করতেই পারে, সে তো আমাকে দেখতেই পারে না। মনে মনে কথাটা বলল ঝুমু। এসব ভাবতে ভাবতে ঝুমু ঘুমিয়ে গেল। সে যে কখন ঘুমিয়েছে সে নিজেও জানে না। ভোর 5টায় ঝুমুরের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে জানালার দিকে তাকালো। পাখিদের কিচির মিচিরের চারপাশটা মুখরিত হয়ে উঠেছে। সে যেন এক অন্যরকম অভিজ্ঞতা। আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। ঝুমুর তাড়াতাড়ি উঠে পড়ল, না হলে যে নামাজ কাজে হয়ে যাবে। ঝুমুর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে গোসলটা সেরে উজু করে নেয়। তারপর নামাজ পড়ে গিয়ে বারান্দায় বসে ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে আশ্রাতে থাকে। অন্যদিকে রাফিরও খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়। সে ফ্রেশ হয়ে চলে যায় বারান্দায়। হঠাৎ করে পাশের বারান্দার দিকে চোখ পড়ে তার। সে দেখতে পায় যে সেই মেয়েটা বসে বসে চুল আঁচড়াচ্ছে। রাফির ঝুমুকে দেখে ঘর লেগে গেল। কি টানা টানা হরিণী চোখ, যা মুহূর্তে ঘায়াল করে দেয়। ঘন কালো লম্বা চুল কোমর অবধি ছড়িয়ে গিয়েছে। ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসিটা এসে সোজা রাফির বুকের বাম পাশে তীরের মতো গেঁথে যায়। মেয়েটা চোখ বাঁধানো সুন্দর, চোখ ফেরানো যায় না। ওই কি তাহলে ঝুমুর? দেখতে একটু হলেও ঝুমুরের মতো, বাট আই ক্যান নট বিলিভ দ্যাট যে ওইটা ঝুমুর। কারণ ঝুমুর এত স্টাইলিশ ছিল না, হ্যাবলার মতো দেখতে ছিল। আসার পর তো একবারও ঝুমুরকে দেখতে পেলাম না। কোথায় ঝুমুর? উফ, মাথায় হ্যাং হয়ে গিয়েছে চিন্তা করতে। পাশে তাকিয়ে দেখি মেয়েটা নেই, কোথায় গেল? এদিকে ঝুমুর নিচে গিয়ে দেখলো যে তুষার নাস্তা করতেছে, সাথে ওর আম্মু, বড় আম্মু আর বাকি চাচিরা সবাই রান্নাঘরে ব্যস্ত। ঝুমুর গিয়ে ওর ভাই তুষারের মুখোমুখি বসলো। হে ঝুমুর, তোর কি অবস্থা? এই তো, তোমার কি খবর? ভালো। তা আজ এত সকালে উঠলি যে? যেরকম করে বলছো মনে হচ্ছে আজ লাইফে প্রথম ফার্স্ট টাইম সকাল সকাল ঘুম থেকে উঠেছি। শাকচুন্নি যে এত সকালে ঘুম থেকে ওঠে তা তো জানা ছিল না। ভাইয়া, তুমি আবারও আমাকে শাকচুন্নি বলছো? তখনই নীলা এসে বলে, হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক কথাই বলেছ, ও আসলে একটা শাকচুন্নি। হাসতে হাসতে, ওরে আমার বলদি রে, তুই তো আস্তে একটা নাইজেরিয়ান পেতনি। হোয়াট? এত আজব গালি তোর মাথায় কোত্থেকে আসে রে? তোর মতো চাইনিজ মেন্টালকে দেখলে এসব গালি একা একাই বের হয়ে যায়। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। বোন তোরা থাম। শোন জাম্বুরা, তোকে না আমরা পাবনা পাঠাতে চাই। তুই আসলে একটা পাগল, আর তোর সাথে থাকলে আমি অল্প কয়েকদিনে পাগল হয়ে যাব। ঝুমু বললে, এই খবরদার, অস্ট্রেলিয়ার বলদি, আমাকে আর একবার জাম্বুরা বলে ডাকবি না। কি? আমি অস্ট্রেলিয়ার বলদি? হ্যাঁ হ্যাঁ, 100 বার তুই অস্ট্রেলিয়ার বলদি। তোকে তো আমি কি করবি তুই? হ্যাঁ,
এসব দেখে ঝুমুরের আম্মু বলল, কি শুরু করলি তোরা, পাগলের দল? নীলা বলল, দেখো না মেঝো আম্মু, তোমার মেয়ে কেমন আমার সাথে ঝগড়া করতেছে। হয়েছে হয়েছে, এবার বাদ দে তো, আর ফালতু না বকে নাস্তা কর। ওকে দাও, তোকে তো আমি পরে দেখে নেব নীলার বাচ্চা। কচু দেখবি। তারপরে নাস্তা শেষ করে বাইরে যাওয়ার পথে ঝুমা এসে ওর পাশে দাঁড়ালো। ঝুমা হলো তুষারের মেয়ে। আম্মি, তুমি কোথায় যাচ্ছ? ওলে আমার কলিজাটা, আমি বাইরে হাঁটতে যাচ্ছি। তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কেন? আমার ঘুম ভেঙে গেছে। আম্মি, আমিও তোমার সাথে হাঁটতে যাব। ওকে চলো। ঝুমুর ঝুমাকে কোলে নিয়ে বাইরে চলে গেল, আর অন্যদিকে রাফি বারান্দায় এখনো দাঁড়িয়ে ভাবছে। তখনই হঠাৎ করে নিচে চোখ গেল, দেখলো ঝুমুর ঝুমাকে নিয়ে খেলছে, আর পিচ্চিটা হাসতে হাসতে কুটি কুটি হচ্ছে। ওর সাথে ঝুমুও হাসছে, আর রাফি অবাক হয়ে শুধু ঝুমুরের হাসি দেখছে। ওর হাসি দেখে রাফিও আনমনে হাসতেছে। তখনই নীলা পেছন থেকে, এত মনোযোগ দিয়ে কি দেখো ভাইয়া? আরে তুই, তোমার জন্য কফি নিয়ে আসলাম। থ্যাংক ইউ ডিয়ার বুনু। ওয়েলকাম মাই সুইট ব্রাদার। তা কি দেখো নিচে? ওদের দুষ্টুমি দেখি। ও, ওই শাকচুন্নিকে দেখছো তাহলে? শাকচুন্নি আবার কে রে? ওই পিচ্চিটার সাথে যে একটা বলদিকে দেখতে পাচ্ছ, ওকে বলছি। ও আচ্ছা, তা মেয়েটার নাম কি রে? ওমা, সে কি? ভাইয়া তুমি কি কইতেছ? তুমি ওর নাম জানো না? মারাত্মক অবাক হয়ে। এত অবাক হওয়ার কি আছে? ওর নাম আমি কি করে জানবো? তুমি সিরিয়াস ভাইয়া? ভাইয়া তুমি লন্ডন গিয়ে এতটা চেঞ্জ হয়ে গেলে যে ওর নামটাও ভুলে গেছো? তুই বলবি? ওকে বলছি। ও হলো আপনার জানে জিগার, আমার চাচাতো বোন ঝুমুর। হোয়াট? ইয়েপ ব্রো, আশা করনি বুঝি। ভাইয়া, সত্যি তুমি ওকে চিনতে পারো নাই? তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা কথা বলছি? না, একদমই না। আমার মাঝে মাঝে বিশ্বাস হয় না যে ওটা ঝুমু, কারণ আগেরকার ঝুমুর মধ্যে এখনকার ঝুমুর আকাশ পাতাল তফাৎ। ও এখন সারা কলেজের ক্রাশ, এমনকি আমাদের মামাতো ফুফাতো ভাইরাও ওর পিছনে পড়ে আছে। বাট আশ্চর্যের বিষয় এটা যে ও আজ পর্যন্ত কোনো ছেলেকেই পাত্তা দেয় নাই। কথা বলা তো দূরের কথা, কাউকে পাত্তা দিলে তো ওকে আমি মেরেই ফেলবো। কি বললে ভাইয়া? কি না কি বলে ফেলেছি নিজেও জানি না। কই, কিছু তো না। ও আচ্ছা, তাই বলো। ওকে, আমি এখন যাই, তুমি নিচে এসে নাস্তা করে নিও। আম্মু তোমাকে ডাকতেছে। ওকে, তুই যা, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া। নিচের দিকে তাকিয়ে দেখেও পিচ্চিটাকে নিয়ে এখনো খেলা করতেছে। ওই তাহলে আমার ঝুমুর কত বড় হয়ে গেছে। ধুর, এসব ভাবছি আমি। ও আমার হতে যাবে কেন? কোন দুঃখে? আমি তো ওকে ঘৃণা করি, আর ও আমাকে। তাহলে কোন টানে ওর কথা বারবার মনে হয় আমার? এমনকি লন্ডনে গিয়েও শান্তি পেলাম না। প্রতিটা মুহূর্তে বারবার ঝুমুর চেহারাটা ভেসে উঠত। এসব কেন হচ্ছে? হয়। ওদিকে ঝুমুর কি মনে করে জানি উপরের দিকে তাকিয়ে দেখে রাফি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, ওই লুচু বেটা আমার দিকে এমন করে তাকিয়ে আসছে কেন? মনে মনে কথাটা বলল ঝুমু। ঝুমুর উপরে তাকাতে রাফির ঘোর ভেঙে যায়, আর নিচে চলে আসে নাস্তা করতে। আস্তে আস্তে বাড়ির সবাই ঘুম থেকে উঠলো, আর একসাথে নাস্তা করে আড্ডা দিতে বসলো। ওদিকে ঝুমু ঝুমাকে কোলে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করতে দেখে যে সবাই একসাথে বসে খুব হাসাহাসিতে মেতে গেছে ড্রয়িং রুমে। আর রিয়া, জিনিয়া, মিলি ও ওরা তো পরে রাফির গা ঘেঁষে বসে আহ্লাদিভাবে গল্প করতেছে। এই দৃশ্য দেখে ঝুমুর মন খারাপ হয়ে গেল। ও ঝুমুকে নিচে নামিয়ে দিয়ে রুমে চলে যেতে নিলে ঈশিতা ওকে ডাক দিল। এই যে মহারানী, কোথায় থাকেন আপনি? কালকে থেকে আপনার কোনো খোঁজ খবরই দেখছি না। আমাকে বলছো? ঈশিতা বলল, না, তোর আত্মাকে বলছি গর্দভ। এই ঝুমুর, এখানে এসে বস না, আমাদের সাথে গল্প কর। ঝুমুর আম্মু বলল, আমার ঝুমু আম্মু, তুমি কই থাকো? আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, আর তোমাকে কাল থেকে পাওয়াই যাচ্ছে না। আসলে আব্বু, কালকে আমার মাথা ব্যথা করছিল তো, তাই নিচে আসি নাই। এই কথাটা কিন্তু মিথ্যা বলল। ও আচ্ছা, তাই বলো। তুমি হয়তো তোমার রাফি ভাইয়ের সাথে আসার পর আর কথা বলো নাই, যাও তার সাথে কথা বলো। না মানে আব্বু, হ্যাঁ বলতেছি। রাফির দিকে তাকিয়ে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? বাহ, তুই থেকে তুমি এতটা পরিবর্তন,
হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমিও ভালো আছি। আর কিছু বললাম না। আব্বু উঠে চলে গেল। একটু পর জিনিয়া আপু রাফি ভাইয়ের পিছন থেকে জড়িয়ে ধরে আহ্লাদি সুরে বলল, ভাইয়া চলো না আজকে কোথাও ঘুরতে যাই। ওকে, আইডিয়াটা খারাপ নয়। ওকে, তাহলে আমরা বিকালে পার্কে যাব, তৈরি থেকো। থ্যাংক ইউ ভাইয়া, খুশিতে কিস করে। জিনিয়া আপু রাফিকে কিস করা দেখে আমার আর সহ্য হলো না, দৌড়ে সেখান থেকে রুমে চলে গেলাম। ওয়েলকাম বুনু। যা বাবা, এর আবার কি হলো, এভাবে দৌড়ে চলে গেল কেন? এদিকে ঝুমুর দৌড়ে রুমে এসে রুমের দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়ল। চোখ থেকে অজস্র ধারায় পানি পড়তেছে। কেন আমি ওর সাথে অন্য কাউকে দেখতে পারি না? কেন আমার জেলাস ফিল হয় ওর সাথে কাউকে দেখলে? আমার তো কষ্ট হয় কেন? ওদিকে এটুকুতে হাঁপিয়ে গেলি ঝুমু। ইস, সো স্যাড। 5 বছর আগে আমার সাথে যে বিহেভটাই না তুই করছিলি, তার শোধ এখন থেকে আমি নেব। ওগুলো শাস্তি তোকে পেতেই হবে। এইটুকুতেই যদি জেলাস ফিল করিস, তাহলে বাকি দৃশ্য দেখে না জানি কি করে বসিস। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, হা হা হা। পরের দিন বিকেলবেলা সব কাজিনরা পার্কে ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে তৈরি হচ্ছে। অন্যদিকে ঝুমু নিশার সাথে চ্যাট করতে ব্যস্ত। কিরে, সবাই রেডি হয়েছিস তো, নাকি আরও সময় লাগবে তোদের? আমার তো হয়ে গেছে ভাইয়া। মিলি বলল, আমারও হয়ে গেছে। তারপরে বাকি সবাই তৈরি হয়ে নিচে এসে দাঁড়ালো। এবার নীলা বলল, আমরা তৈরি ভাইয়া, এবার চলো। ওয়েট ওয়েট, কে জানি মিসিং মনে হচ্ছে না? ঈশিতা বলল, কাকে আবার মিসিং মনে হবে? আমরা তো এখানে। নীলা বলল, ভাইয়া তুমি ঠিক বলেছ, ঝুমু আমাদের মাঝ থেকে মিসিং আছে। ওকে যাবে না? মাত্র 5 মিনিট সময় দাও, আমি এখনই জেনে আসতেছি। তাড়াতাড়ি যা। নীলা দৌড়ে ঝুমুরের রুমে চলে গেল। গিয়ে দেখে ঝুমু কানে হেডফোন লাগিয়ে ফোন টিপতেছে। ঝুমুর, এই ঝুমুর। নিশ্চুপ। ওই ঝুমুর, ধাক্কা দিয়ে। উফ, ডিস্টার্ব। কি হয়েছে? তুই বড় নাকি? কতক্ষণ যাবত তোকে ডাকতেছি, দেখছিস না গান শুনছি আর ফোন ঘুতাচ্ছি, তাহলে তোর কথা কি করে শুনবো বল? আচ্ছা বল, কি জন্য এসেছিস? অনলি 5 মিনিট সময় দিলাম, তৈরি হয়ে নে, নিচে তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। কেন রে, কোথায় যাব? আমরা ভাইয়াকে নিয়ে ঘুরতে যাচ্ছি। প্লিজ একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নে বুনু। আমি যাব না রে, তোরা যা, আমার ভালো লাগছে না। তুই না গেলে কসম আমিও যাব না। মহা মুশকিল তো। ওকে ওকে, ভুলতে হবে না, আমি রেডি হচ্ছি। লক্ষ্মী বোন আমার, একটু তাড়াতাড়ি কর। নীলা চলে যাওয়ার পর ঝুমু রেডি হতে লাগলো। ঝুমুর একটা কামিজ পরে নিল, তার উপরে বেশি ঘেরের একটা কালো বোরকা পরে নিল, আর তার সাথে ইরানি স্টাইলে কালো হিজাব পরে নিল। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর হাতে একটা কালো পার্স। 5 মিনিটও লাগে নাই ঝুমুরের রেডি হতে। তবুও আয়নায় একবার নিজেকে দেখে নিল। আর কতকাল লাগবে রেডি হতে? ওই তো এসে গেছে। উপরে তাকাতেই আবার হার্টবিট মিস হতে লাগলো। এই মেয়েটার মনে হয় আমাকে পাগল করেই ছেড়ে দিবে। ওর চোখগুলো দেখে ওর মায়া আরও জড়িয়ে যাচ্ছি। ফর্সা দেহে কালো বোরকা, কালো হিজাবে যেন ওর সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে একটা কিউট ইরানি বেবি ডল আমার সামনে এসে দাঁড়ালো। আমি কখনো কোনো মেয়েকে দেখে ক্রাশ খাই নাই, কিন্তু ওকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছি। না না, আমাকে আরও স্ট্রং হতে হবে। তোমার রূপ দেখে আমি তোমার প্রতি দুর্বল হচ্ছি না ঝুমুরানি। এমন সময় রাফির আম্মু বলল, তোরা এখনও যাস নাই? রাফি বলল, এই তো আম্মু, এখনই বের হচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি বাসায় আসবি। হ্যাঁ বাবা। ওকে আম্মু, তুমি চিন্তা করো না। এই চলো তোমরা। 2টা কারে করে যাব, একটি ড্রাইভ করবে রাফি আর একটা আঙ্কেল ড্রাইভ করে যাবে। আমি কিছু না ভেবে প্রথম করে উঠতে যাব, তখনই রাফি আমাকে থামিয়ে দিয়ে, এখানে মিলি বসবে, তুই গিয়ে পিছনের গাড়িতে বস। অপমানিত বোধ করলাম, চোখে পানি টলটল করছে, তবু নিজেকে সামলে নিয়ে পিছনের গাড়ি গিয়ে বসলাম। প্রথম কারে রাফি, মিলি, ঈশিতা, রিয়া বসলো, আর দ্বিতীয় কারে ঝুমুর, নীলা, জিনিয়া বসলো। গাড়ি চলতে শুরু করলো। আধা ঘন্টা পরে সবাই মিলে একটা পার্কে এসে পৌঁছালো। পার্কিং লটে গিয়ে গাড়ি সাইড করে পার্কে ঢোকার জন্য টিকিট কেনার পরে সবাই আস্তে আস্তে করে পার্কের ভিতরে ঢুকে পড়লো। সবাই যে যার মতো এনজয় করতেছে। ঝুমুর বাদে সবাই বিভিন্ন ধরনের পোজ দিয়ে সেলফি তুলতেছে। সাথে রাফিও ব্যস্ত ওদের সাথে, আর ঝুমুর ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র নীলার কথায় ঝুমুর এখানে এসেছে, নইলে ওর আসার কোনো ইচ্ছেই ছিল না। নীলা এসে ঝুমুরের সাথে কিছু সেলফি তুলল। বাকিরা সবাই নিজেদেরকে নিয়ে বিজি।
আর রিয়া আর জিনি একটু বেশি রাফির সাথে গা ঘেঁষে আহ্লাদি হওয়ার চেষ্টা করছে। রাফি ওদের সাথে হাসাহাসি করছে। ঝুমুরের এসব মোটেও ভালো লাগছে না, তাই সে আরেক দিকে আনমনে হাঁটতে লাগলো। আশেপাশের অনেক ছেলেরা ঝুমুরের দিকে তাকিয়ে আছে, যেটা রাফির চোখ এড়ায় নাই। রাফি বলল, সব ছেলেরা ওর দিকে তাকিয়ে আছে কেমন করে? কেন যে আল্লাহ ওর মাঝে এত কিউটনেস দিলেন? আচ্ছা, ওর দিকে কে তাকালো না তাকালো তাতে আমার কি যায় আসে? আজব তো, আমার তো জলে কেন? কিন্তু আর যেই হোক না কেন, ওকে কোনো ছেলের সাথে কথা বলতে দেব না, মনে মনে কথাটা বলল রাফি। রাফি ঝুমুরের কাছে চলে গেল। এই ঝুমুর, হঠাৎ করে কেউ নাম ধরে ডাকায় পিছনে ফিরে দেখি রাফি। কিছু বলবে? তুই এখানে কি করিস একা? আসলে ওদিকটায় আমার ভালো লাগছিল না, তাই এখানে এসে হাঁটতেছি। ওহ, ওকে, কিন্তু একটা কথা, অচেনা কারোর সাথে কোনো ছেলের সাথে যেন কথা বলতে দেখি না, মাইন্ড ইট। তুমি হয়তো জানো না আমি কোনো ছেলের সাথে কথা বলি না, কিন্তু হঠাৎ করে এই কথা কেন? আমি এসব দেখতে পারি না, তাই আগে ভাগে সতর্ক করে দিলাম। ও ওকে। তারপরে রাফি সেখান থেকে বাকি সবাই চলে গেল। সবাই অনেক এনজয় করছে, শুধুমাত্র ঝুমু বাদে। ঝুমু এমনিতেই শান্তশিষ্ট একটা মেয়ে। রাফি গাড়ির ড্রাইভারদের বাসায় পাঠিয়ে দিল, কারণ যাওয়ার সময় সবাই রিক্সা করে যাবে তাই। সন্ধ্যার দিকে সবাই মিলে একটা রেস্টুরেন্টে খাওয়া শেষ করে আবারও সবাই যার যার মতো মেতে গেল। অবশেষে এখন বাসা যাওয়ার পালা। 4টা রিক্সা খুঁজে আনা হলো। রিক্সায় উঠতে গেলে রিয়া বলল ও রিয়ান অর্থাৎ রাফির সাথে এক রিক্সা যাবে। মিলি আর জিনিয়া এক রিক্সায় বসবে ঠিক করলো, আর নীলা ও ঈশিতা ওরা ঠিক করলো এক রিক্সা যাবে। এদিকে ঝুমুর একা। রাফি বলল, সবই তো হলো, কিন্তু ঝুমুর একা কি করে যাবে? প্রবলেম হবে না, আমি যেতে পারবো। আর ইউ শিওর? ওকে, তাহলে যাওয়া যাক। রিক্সা চলতে শুরু করলো। রাফিদের রিক্সাগুলো আগে আগে যেতে লাগলো। প্রায় 15 মিনিট পরে সবাই বাসায় পৌঁছে গেল। একে একে রিক্সা থেকে রিয়া, ঈশিতা, মিলি, জিনিয়া, নীলা নেমে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে বেল বাজাতে লাগলো। আর রাফি রিক্সা ভাড়া মিটিয়ে ওর কাছে গিয়ে দাঁড়ালো। রাফি ওদের জিজ্ঞেস করলো, হে, সবার আজকের দিন কেমন কাটলো? তোমার সাথে বেড়াতে যাওয়ার মজাই আলাদা ভাইয়া। নীলা বলল, নাইস ডে ব্রো। তখনই ঝুমুরের ছোট চাচি এসে দরজা খুলে দিল। কিরে, তোদের ঘোরা কেমন হলো? অনেক ভালো হয়েছে আম্মু, কথাটা বলল জিনিয়া। তারপর সবাই গিয়ে সোফায় গিয়ে হেলান দিয়ে বসে পড়ল। সবাই অনেক ক্লান্ত। অনেকক্ষণ যাবার পরে নীলার কথায় রাফির টনক নড়ল। ভাইয়া, আমরা তো এসেছি সে অনেকক্ষণ হলো, কিন্তু ঝুমুর তো এখনো এলো না। ঠিকই তো, ও তো আমাদের পিছনে রিক্সায় ছিল। এতক্ষণ তো এসে যাওয়ার কথা। আমারই ভুল হয়েছে, কেন যে ওকে একা একা রিক্সায় করে আসতে বললাম। যত সব আদিক্ষেতা, চিন্তা করার কি আছে, একটু পরে এসে যাবে। রাফি বলল, তবুও আমার মনে তো অশান্তির ঝড় বয়ে যাচ্ছে, না জানি একা একা কী করতেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে রাফি বের হয়ে গেল ঝুমুরকে খুঁজতে। আর এদিকে ঝুমুর যে রিক্সায় উঠেছিল সেটা এক বৃদ্ধ লোক চালাচ্ছিল, তাই রিক্সা খুব আস্তে আস্তে চলছিল। কোনো রকম অর্ধেক রাস্তা আসার পরে রিক্সার চেন পড়ে যায়, আর বৃদ্ধ বলে যে রিক্সা নষ্ট হয়ে গেছে, আর যাওয়া যাবে না। তাই বাধ্য হয়ে ঝুমুর রিক্সা থেকে নেমে গিয়ে রিক্সার ভাড়া মিটিয়ে চারদিকে তাকিয়ে দেখে আর কোনো রিক্সা পাওয়া যায় কি না। কিন্তু এই অসময়ে রাস্তা একদম ফাঁকা, তাই সে কোনো রিক্সা না পেয়ে আস্তে আস্তে হাঁটা ধরল। জীবনে কোনোদিন ঝুমু একা এভাবে দিনের বেলাতেও চলাফেরা করে না। হয়তো ওর আব্বু না হয় ওর আম্মু না হয় ফ্রেন্ড সার্কেল ওর সাথে চলাফেরা করে, কিন্তু আজকে এত রাতে এই নিরিবিলি রাস্তা দিয়ে ঝুমুর একা হেঁটে যাচ্ছে, তাও আবার একা। ভাবতেই ঝুমুরের অন্তরাত্মা শুকিয়ে গেছে। রাস্তা চেনা থাকলেও অজানা ভয়ে বারবার শিউরে উঠছে ঝুমু। তবু আস্তে আস্তে হাঁটছে আর আকাশ পাতাল ভাবছে। আসলে রাফি ভাইয়া ইচ্ছে করে আমাকে একা রিক্সায় তুলে দিয়েছে, যাতে করে আমি একা আসার সময় ভয় পাই আর কষ্ট পাই। হ্যাঁ, তুমি সফল হয়েছ। আমিও ভয় পেয়েছি ও কষ্টও পেয়েছি। এসব ভাবছি আর হাঁটছি, চোখ দিয়ে পানিও পড়ছে। আনমনে হাঁটছি আর এসব ভাবছি, হঠাৎ করে কে যেন আমার সামনে এসে পড়ল। আমি থমকে দাঁড়ালাম। সামনে তাকিয়ে দেখি রাফি ভাইয়া। রাফি আর ঝুমুর একে অপরের সামনাসামনি দাঁড়িয়ে আছে। দুজনে খুব অবাক হয়েছে। হঠাৎ করে রাফি ঝুমুকে একটান দিয়ে বুকের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। অন্যদিকে ঝুমুর তো একদম ফ্রিজ হয়ে জমে গেছে। রাফির তো ঝুমুকে দেখে যেন দেহে প্রাণ ফিরে এলো।
সরি, তোকে এভাবে একা আসতে দেয়া আমার উচিত হয় নাই। প্লিজ রাগ করিস না, সরি বললাম তো। ঝুমুর রাফির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে হাঁটতে যাবে, তখন রাফি এসে ঝুমুরের হাত ধরে ওর পাশে হাঁটতে লাগলো। রাফি বলল, বাব্বা, মহারানীর কি অভিমান। হুম। রাতের আলোর এই হালকা রাস্তায় লাইটের আলোতে ঝুমুরকে অনেক 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 সুন্দর লাগছে। চোখ ফেরাতে পারছি না। লক্ষ্য করে দেখলাম যে ওর চোখ বেয়ে অঝরে পানি পড়তেছে। ওর নিঃশব্দে কান্না করছে। এই ঝুমুর, কান্না করতেছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে? ঝুমুর কান্না করে যাচ্ছে। প্লিজ বল, কি হয়েছে? নরম সুরে। আসলে একা পথ চলার অভ্যাস নাই তো, আবার এই নিরিবিলি রাস্তায় রাতের বেলা খুব ভয় পেয়ে গেছিলাম। রাফি বলল, সরি সরি, প্লিজ কিছু মনে করিস না। চোখের পানি মুছে নিলাম। আর কোনো কথা হয়নি তাদের মাঝে। বাসায় ঢুকতেই দৌড়ে নীলা এসে ঝুমকে জড়িয়ে ধরে। জানিস কত টেনশন হচ্ছিল? এত দেরি হলো কেন? অর্ধেক রাস্তায় এসে রিক্সাটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আর কি। আচ্ছা, যা রুমে যা, ফ্রেশ হয়ে নে। আচ্ছা। ঝুমু উপরে চলে গেল ফ্রেশ হতে, আর বাকি সবাই ফ্রেশ হয়ে আবারও আড্ডায় মেতে উঠেছে। মিলি, জিনিয়া, ওরা সহ রাফির সব মামাতো ভাই, ফারাহাত, রাকিব, আসিফ, ওর সাথে ওর আসার খবর শুনে ওর বেস্টু ঈশান, নীলাশ, তুহিন, ইরাত আর লারা, ওরাও উপস্থিত সেখানে। রাফি সবাইকে খুব ভালোবাসে, তাই ওর আসার খবর শুনে সবাই ছুটে চলে এসেছে। রাফিরা পাঠ থেকে আসার পরেই এক একজন করে আগমন করেছে, তাই আড্ডাটা ভালোই জমেছে। ওদিকে ঝুমুর গোসল করে ড্রেস চেঞ্জ করে নিল। একটা কালো ট্রাউজারের সাথে কালো টি শার্ট পরে নিল, গলায় একটা কালো স্কার্ফ পরে নিল, চুলগুলো ছেড়ে দিয়ে রাউন্ড বেল্ট দিয়ে বাঁধা। আয়না নিজেকে একবার দেখে নিল ঝুমু। ওকে অবস্থাতে আরও সুন্দর লাগছে। ঝুমুর আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলো। রাফি ওকে রাস্তায় বসে যেভাবে জড়িয়ে ধরেছিল, মনে হচ্ছিল ওকে ছেড়ে দিলেই বুঝি ঝুমুর হারিয়ে যাবে। জড়িয়ে ধরার কথা মনে পড়তেই ঝুমুরের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। সব কিছুতেই ঝুমুরের লজ্জাটা বরাবরই একটু বেশি, আর ইমোশনালও একটু বেশি। কেউ যদি ওকে হাট করে কোনো কথা বলে, তাহলে ও তার পাল্টা কিছু বলবে না, উল্টো নিজে কেঁদে কেঁদে বুক ভাসাবে। আর একটু ভীতু আর নিরহ টাইপের মেয়ে। চঞ্চলতা শুধু নীলা আর ওর ফ্রেন্ড সার্কেলের সামনে প্রকাশ করে, আর কারোর সামনে নয়। আর রাফি জানে ঝুমুরের স্বভাব সম্বন্ধে। যাই হোক, ঝুমুর নিচে চলে গেল। রাফি নুপুরের রিমঝিম শব্দ শুনে অপর পাশে তাকাতেই দেখে যে ঝুমুর এসে দাঁড়িয়ে নীলার পাশে। ও মাই গড, ঝুমুরকে দেখতে তো সেই লাগছে। টাসকি খেয়ে গেলাম আমি ওর উপরে, মনে মনে বলল রাফি। এখানে এসে বস ঝুমু, কথাটা বলল নীলা পাশে সরে। ঝুমুর একসাথে সবাইকে দেখে যেন লজ্জা লাগছে, নিজেকে কেমন জানি আড়ষ্ট মনে হচ্ছে। তবু আড়ষ্ট কাটিয়ে সবার সাথে কোনো মতে মিশল সে। সবার সাথে কথা বলছে আর মনে মনে নিজেকে নিজে গালি দিচ্ছে এরকম লজ্জা পাওয়ার জন্য। ঝুমুর, সি, এ কেমন স্বভাব আমার? এত লজ্জা কোত্থেকে আসে? ডিসগাস্টিং। ঝুমুর এত লজ্জার ভয় থাকলে ভবিষ্যতে চলবি কি করে? দেখ সবাই কি সুন্দর করে আড্ডা দিতেছে, মনে মনে বিড়বিড় করে। এবার রাফি বলল, সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ঝুমুরের দিকে চোখ গেল। দেখলাম ও চোখ বন্ধ করে কি জানি বিড়বিড় করতেছে। ওর সব দেখে আমি হেসে ফেললাম। আমি বুঝতে পারছি যে ও কেন এসব করছে। হঠাৎ করে ঈশান রাফিকে ধাক্কা দিল। কিরে ভাই, কাকে দেখে এমন মুসকে মুসকে হাসতেছিস? কুসকুস তো কালা হে। হ্যাঁ হ্যাঁ বড় ভাই, এত বুদ্ধি তোমার কোত্থেকে আহে? তা বুঝলা কেমনে? বাহ বাহ, কার জন্য তোমার মনে এত রং লেগেছে? হৃদয় লেগেছে দোলা, চোখ মেরে। সময় হলে সবই জানতে পারবি, এখন সব জানার জন্য নাচানাচি করিস না। কথাটা বলল রাফি। আরে তোরা কি এত ফাঁসার ফুসুর করিস রে? আমাদেরকেও তো একটু কিছু বল। এই কথা বলে ইরাত। ঈশান বলল, হে হে, না রে না, কিছু না, বাঁকা হাসি দিয়ে। দূর কিছু না, বাদ দে। হঠাৎ করে আসিফ এর দিকে চোখ গেল। ওর দিকে তাকিয়ে দেখলাম যে ও ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এমন চাহনি অন্য কিছু বলছে। মনে তো হচ্ছে ওর গলা চাপ দিয়ে ফাটিয়ে দেই, তবু নিজেকে কন্ট্রোল করলাম, কিছু বললাম না। এখন কাউকে কিছু বলা যাবে না। আচমকাই লারা প্রশ্ন করে বসল, আচ্ছা রাফি, তুমি কি সিঙ্গেল? রাফি বলল, হঠাৎ করে এই প্রশ্ন কেন?
আসলে তুমি এত কিউট একটা ছেলে, যে কোনো মেয়ে তোমাকে দেখলেই ক্রাশ খেয়ে যাবে, তাই আর কি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম। সিঙ্গেল হলে তোমার সাথে আমি সিটিং লাগাই দিব। লন্ডনে অনেক মেয়ে জিএফ হতে চেয়েছিল, কিন্তু আমি বানাই নেই। প্রেম টেম থেকে বিশ্বাস উঠে গেছে আমার, তাই আজও আমি সিঙ্গেল। কেন রে, স্যাকা খেয়েছিস নাকি ভাইয়া তুই? দূর না, স্যাকা খাই নেই, তবে একজনকে খুব ভালো লাগে। তা কে সে ভাগ্যবতী যাকে তোর মনে ধরলো? নাম বললে চাকরি থাকবে না মামা। ঝুমুর দিকে তাকিয়ে ডেভিলে হাসি দিয়ে ঝুমুর রাফির দিকে এক নজরে বিষণ্ণ নজরে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। ঝুমু বলল, যাকে আমি এত করে তোমার কাছে চাইলাম আল্লাহ, সেই কিনা অন্য কাউকে ভালোবাসে, তার মনের গহীনে জায়গা দিয়েছে। যাই হোক, সে যদি আমার ভাগ্যে থাকে তাহলে সে আমার হবে, এ নিয়ে আমি আর ভাববো না। মনে মনে হঠাৎ করে রাফির আম্মু এসে সবাইকে খাবার খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। রাফির আম্মু, এই তোমরা সবাই খাবার টেবিলে যাও, সবার জন্য খাবার রেডি। তখনই সবাই হুড়মুড় করে ডাইনিং রুমে চলে গেল, আর ঝুমুরও তাড়াহুড়ো করে উঠতে গিয়ে টেবিলের কোণে ধাক্কা খেয়ে একদম পড়বি তো পড়বি রাফির উপরেই পড়ে গেল। আর রাফি তখনই সবেমাত্র উঠতে যাচ্ছিল বসা থেকে, আর তখনই ঝুমুর এসে ওর উপরে পড়ায় আবার আগের জায়গায় বসে পড়ে। আর ঝুমুর ওর ওপরে এমন করে পড়েছে যে আচমকা পরস্পরের ঠোঁট এক হয়ে গিয়েছিল। ঝুমুর রাফি টি শার্টের কলার আঁকড়ে ধরল। এমন ঘটনায় তো ঝুমুর একদম হতভম্ব হয়ে গেছে, আর রাফি তো অবাক দৃষ্টিতে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুর ভয়ের জন্য চোখ বন্ধ করে রাফির কলার আরো জোরে ধরল। আর রাফির মনে তো উতাল পাথাল বইতেছে। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝুমুরকে টাইট করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে চুমু দিতে লাগলো। ঝুমুর রাফির বুকের সাথে একদম মিশে আছে, ও কোনো মতেই নিজেকে ছাড়তে পারছে না। নীলা ঝুমুরের প্রতি রাফির এই ফিলিংসটা আগে থেকেই জানতো, তাই সেসব দেখে সেই রুমের দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। ওদিকে খাবার টেবিলে নীলা গিয়ে বলল, আম্মু ভাইয়ের খাবার তুমি তুলে রেখে দাও, সে পরে খাবে বলছে। আর ঝুমুর ওর রুমে গেছে, একটু পরে খাবে বলছে। ওকে তুই বস। ওদিকে ঝুমুরের অবস্থা তো খারাপ। রাফির তো ছাড়ার পাওয়ার কোনো নামই নেই। রাফি একটা ঘরের মধ্যে আছে, আর ঝুমুর নিজেকে রাফির থেকে ছাড়াতে ব্যর্থ। ঝুমুর এবার বুঝতে পারলো যে রাফি যদি নিজে থেকে ওকে না ছাড়ে তাহলে সে ছাড়া পাবে না। পাক্কা 10 মিনিট পরে রাফি ঝুমুরকে ছেড়ে দিল। ঝুমুর রাফিকে এক ঝটকায় ছাড়িয়ে দাঁড়িয়ে গেল। এটা কি হলো? ওমা, তুই কি জানিস না, এটা তো একটা সিম্পল লিপকিস ছিল। এটা একটা সিম্পল লিপকিস ছিল? রেগে মেগে লন্ডনে থাকতে কত কত লিপকিস করেছি, তার কোনো হিসেবে নেই। এটা তো আমার কাছে কিছুই না। ডাহা মিথ্যা কথা বললাম, এটা আমার লাইফের প্রথম লিপকিস। কি? নাউজুবিল্লাহ, সব কি শুনছি আমি? হ্যাঁ, তা অবাক হওয়ার কি আছে? আমি নিজেও নিজের কথা শুনে অবাক হচ্ছি। সি, ঠোঁট মুছতে লাগলাম। চোখে পানি টলমল করতে লাগলো। যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে, এমন সময় নীলা এসে পড়ল। আপনাদের রোমান্স করা শেষ হলে এবার যেতে পারেন, না হলে কেউ চলে আসতে পারে। ওরে নীলুর বাচ্চা, দাঁড়া আমি আইতাছি। তেরে গিয়ে নীলা তো দৌড়ে পগার পার। ঝুমু বলল, বিদেশে গিয়ে তোমার এতটা অধপতন হয়েছে আমি ভাবতেই পারছি না। আর কিছু না বলে সেখান থেকে দৌড়ে চলে আসলাম, না হলে সেখানে আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার দম বন্ধ হয়ে যেত। ঝুমুর চলে যাওয়ার পরে রাফি মনের খুশিতে একটা গান ধরলো। খাবার শেষে সবাই যে যার রুমে চলে গেল, আর ঝুমু বিছানায় আশ্রয় পড়ে কাঁদতে লাগলো। শব্দবিহীন কান্না যাকে বলে, কান্না করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ল। এরকমভাবেই ঝুমুরের দিনগুলো কাটতে লাগলো। রাফির অপমান আর অবহেলা, কথায় কথায় ঝুমুরকে ইনসাল্ট করা যেন রাফির একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, আর ঝুমুর সেগুলো সব মুখ বুঝে সহ্য করে নেয়। কিছুদিন পরে রাফির জন্মদিন, আর সেটা রাফি নিজেই ভুলে বসে আছে। নীলা, মিলি, রিয়া, ঈশিতা, জিনিয়া ওরা এসেছে ঝুমুরের রুমে রাফির জন্মদিনে সারপ্রাইজ প্ল্যানটা কী করে করবে সে বিষয়ে আলোচনা করতে। কারণ ঝুমুর সারপ্রাইজ প্ল্যানের দিক থেকে টপে। ঝুমুরও তাদের খুব সুন্দর করে বলে দিল কী কী করতে হবে। নেতৃত্বটা ঝুমুর নিজেই নিল। ঝুমু বলল, তোমাদের যা যা করতে বললাম তোমরা তো তাই করলেই হবে। ব্যাগটা আমার উপরে ছেড়ে দাও, আর যে জিনিসগুলোর কথা বললাম সেগুলো আমি লিখে লিস্ট করে দেব, তোমরা তা আনার ব্যবস্থা করো। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? দেখো বোন, কঠিন কোনো শর্ত আমার দিবা না বলে দিলাম, তাহলে কিন্তু আমার মাথা ফাটাই দিব। এই কথাটা বলল নীলা।
এটা মোটেও কঠিন শর্ত নয় নীলা, এটা খুবই সহজ। শর্তটা কি সেটা বলতো, না হলে বুঝবো কেমন করে শর্তটা কি আর কেমন। বলছি, একটা লম্বা দম নিয়ে। এই সারপ্রাইজ প্ল্যানটা আমি দিয়েছি তোমাদের, তাই না? কিন্তু তোমরা কেউ ভুলেও রাফি ভাইয়াকে আমার কথা বলবে না যে আমি সব করেছি। শর্ত এটাই, দেখো কত সহজ। রিয়া বলল, ও এ ব্যাপার, আমি মনে করছি কি নাকি। এবার নীলা বলল, এটা হবে না। ভাইয়া যদি আমার কাছে জানতে চায় তাহলে আমি কিন্তু বলে দেবো তোর কথা। ঝুমু বলল, নীলার বাচ্চা, আমি তোকে পরে সব কিছু খুলে বলবো, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আর তোমরা তো আসো, তাহলে যে কেউই প্ল্যানটার ক্রেডিট নিয়ে নাও, প্লিজ আমাকে ক্রেডিট নিতে জোর করো না। নীলা বলল, কিন্তু। ঝুমু বলল, কোনো কিন্তু না, এটাই ফাইনাল। মিলি বলল, সে হয় না, কিন্তু নিবেটাকে? ঝুমু বলল, রিয়া আপু। রিয়া আপু বলল, আমি? অবাক হয়ে, হ্যাঁ, তুমি আমাদের সবার থেকে বড়, তাই তোমার কথাগুলো গ্রহণযোগ্য হবে। আর রাফি ভাইয়া খুব খুশি হবে তুমি এসব করছো শুনে। থ্যাংক ইউ বুনু, খুশিতে জড়িয়ে ধরে কথাটা বলল রিয়া। ঝুমু বলল, ওয়েলকাম। আচ্ছা, তোমরা এখন প্ল্যান মতো কাজ শুরু করে দাও, আর হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা যেন মনে থাকে। ঝুমু সেখান থেকে চলে গেল। নীলা ব্যাপারটা মানতে পারছে না, তবুও ঝুমুরের জন্য রাজি হয়ে গেল। আর এদিকে বার্থডের সময় চলে এসেছে প্রায়। অন্যদিকে ওরা রাফির অগোচরে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। বার্থডের আগের রাতে যে যার মতো রাতের খাবার খেয়ে রুমে চলে গেল। এদিকে ঝুমুরের ইচ্ছে সে রাত ঠিক 12টার রাফিকে উইশ করবে। সামনাসামনি তো উইশ করতে পারবে না, কারণ যদি আবার রাফি ওরে অপমান করে। এর জন্য অন্য উপায়ে সে উইশ করবে। তাই সে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে রাখলো। যখন ঘড়ির কাঁটায় কাঁটায় 12টা টনটন করলো, তখন একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে হ্যাপি বার্থডে টু ইউ লিখে পাঠিয়ে দিল। এদিকে রাফি তখন শুয়ে ফেসবুকে নিউজ ফিডটা হেঁচড়া করছিল। তখন তার ফোনে হোয়াটসঅ্যাপের একটা অচেনা নাম্বার থেকে ভিডিও মেসেজ আসলো। সে অবাক হলো খুব। রাফি বলল, এত রাতে কে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও মেসেজ পাঠালো, তা আবার অচেনা নাম্বার থেকে? দেখতে হচ্ছে তো কি পাঠিয়েছে। রাফি হোয়াটসঅ্যাপে ঢুকলো আর ভিডিওটা ওপেন করলো। ভিডিওটা ছিল রাফির কিছু ছোট্টবেলার পিক নিয়ে আর সদ্য তোলা কিছু স্টাইলিশ পিক নিয়ে খুব সুন্দর করে এডিট করে পাঠানো। এত নাইস বার্থডে উইশ দেখে রাফি যেরকম অবাক হলো তার থেকে বেশি খুশি হলো। সে তো ভুলে গিয়েছিল তার বার্থডের কথা। রাফি বলল, কিন্তু এটা পাঠালো কে? ধুর, সকালবেলা নীলার থেকে জিজ্ঞেস করে নেব। যদি বাইরের কেউ পাঠিয়ে দিয়ে থাকে, যাই হোক, যার ইচ্ছে হয়েছে পাঠিয়েছে। এখন এই টপিক বাদ দিয়ে ঘুমানো বেটার। রাফি ঘুমিয়ে গেল, কিন্তু অন্যদিকে ঝুমুরের নির্ঘুম রাত কেটে গেল রাফির কথা ভাবতে ভাবতে। পরের দিন খুব ভোরে ঝুমু ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে গোসল করে বের হয়ে নামাজ পড়ে সোজা নীলার রুমে চলে গেল। অন্য সবাই এখন ঘুমে, তাদের মতো নীলাও এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঝুমুর নীলার ঘরে আসতে দেখে নীলা নাকে তেল দিয়ে হাঁ করে ঘুমাচ্ছে। ঝুমু ওর মাথার পাশে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পাশে থাকা পানির গ্লাস থেকে পানি নীলার মুখে ঢেলে দিল। হঠাৎ করে পানি পড়ায় নীলা ভয় পেয়ে লাফ দিয়ে ঘুম থেকে উঠে কাশতে লাগলো। আর অন্যদিকে ঝুমু এ দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ওই কোন হারামিরে আমার এত স্বাদের ঘুমটা নষ্ট করেছে? আমি তো তাকে কাঁচা চিবাবো। ঝুমু বলল, ওই ওই কি বললি? যা করেছি বেশ করেছি। নিজে মহা আরামে ঘুমাবি আর আমি এদিকে কাজ করতে করতে শহীদ হয়ে যাব। নীলা বলল, এটা কেন করলি? এটা না করলেও পারতি বোন, কাঁদো কাঁদো ভাবে। হয়েছে হয়েছে, এবার লক্ষ্মীমের মতো উঠে ফ্রেশ হয়ে নাও আমার সোনা বুনু। নীলগুলো আলু গাল টেনে, যা মাফ করে দিলাম। না হলে তোকে আমি কি করতিস, দেখে নিতিস তাই না? তোকে কি আমি আমায় দেখতে না করেছি বল? ধুর, খালি কথা প্যাঁচে। যা, তোর লগে কথাই কমো না, মাথা মোটা, এবার যা ফ্রেশ হয়ে আয়। এদিকে রাফি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে খাবার টেবিলের কাছে যেতেই দেখলো যে ওর বাবা জনাব আশরাফ চৌধুরী আর ওর মেজো চাচা জনাব আলতাফ চৌধুরী বসে কফি খাচ্ছেন আর ব্যবসা নিয়ে কথা বলতেছে। আর ওর মা আর বাকি চাচিরা রান্নাঘরে কাজ করছে। রাফি গিয়ে ওর বাবার মুখোমুখি বসল। গুড মর্নিং আব্বু আর মেজো চাচু, তোমার কি অবস্থা?
রাফির আব্বু বলল, গুড মর্নিং। এমন সময় ঝুমুরের আব্বু বলল, ভালো আছি, তা তোমার কি খবর? এই তো চাচ্চু, যেমন দেখছো তেমনই আছি। আম্মু আম্মু আমার কফি কই? আনছি তো বাবা, একটু অপেক্ষা করো, তাড়াতাড়ি নিয়ে আসো। রাফির আম্মু কফি নিয়ে গেল। তা তুমি কি করবে বলে ঠিক করলে? স্টাডি তো তোমার প্রায় সম্পূর্ণ, রাফির আব্বু কথাটা বলল। রাফি বলল, আমি তো এখনো কিছু ঠিক করিনি আব্বু, জানি না কি করব। ঝুমুর আব্বু বলল, রাফি তাহলে আমাদের অফিসে জয়েন করুক, কি বলো বড় ভাইয়া? ও আর তুষার সবটা সামলাবে। রাফির আব্বু বলল, কথাটা তুই অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা রাফি, তাহলে তুমি কাল থেকে আমাদের অফিসে জয়েন করো। ওকে আব্বু। আচ্ছা বৌমা, তুষারের বউ অর্ণা, আমার ঝুমুর, ঝুমা, তুষার ওরা কোথায়? বাবা উনি তো সেই সকালেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আর ঝুমুর নীলার সাথে। ঝুমা এখানেই কোথাও আছে। ঝুমুর আব্বু বলল, ও আচ্ছা, তাহলে আমার ঝুমু আম্মুকে একটু ডেকে দাও। আচ্ছা বাবা। অর্ণা গিয়ে ঝুমুরকে ডেকে দিল। ঝুমুরের সাথে নীলা এলো। ডেকেছিল আব্বু? হ্যাঁ আম্মু, এখানে আমার পাশে বসো। ঝুমুর গিয়ে ওর বাবার পাশে বসলো। সেখান থেকে সরাসরি রাফিকে দেখা যায়। রাফি আজকে ব্লু টি শার্ট পরেছে আর কালো ট্রাউজার, চুলগুলো একপাশে সেট করা। ঝুমুরের তো বুক ধরপড় করতেছে রাফিকে দেখে, আর অন্যদিকে রাফি ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকে কফির মাগে চুমুক দিচ্ছে। ঝুমুর আজকে বেগুনি রঙের একটা লং কামিজ পরেছে আর সাথে চুড়িদার। রাফি তো প্রায় ক্রাশ খাইছে। আবার রাফির মনে তো গান বাজতেছে, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢেকে রাখো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ আর, মনে মনে বলল। অন্যদিকে নীলা গিয়ে ওর আব্বুর চোখ চেপে ধরল। মিস্টার আশরাফ মনোযোগ দিয়ে পত্রিকা পড়তেছিলেন। নীলাকে খেয়াল করে নাই। নীলা ইশারায় রাফিকে বলল যাতে করে না বলে। রাফি বলল, তুমি আমার নীলা আম্মু তাই না? আরে আব্বু, তুমি বুঝলে কি করে যে ওটা আমি? অবাক হয়ে। আমার মামনিকে আমি চিনব না? তা কি করে হয় বলো? রাফির আব্বু বলল, এজন্যই তো তোমাকে এত ভালোবাসি। লাভ ইউ আব্বু। রাফির আব্বু বলল, লাভ ইউ সো মাচ আমার শেহজাদি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে মতো ভালোবেসো, আমি তো জোয়ারের পানিতে ভাসে আসছি। রাফির কথা শুনে ঝুমুর হি হি করে হেসে দিল। ওর মতো সবাই হেসে দিল। রাফি ঝুমুরের দিকে বাঁকা চোখে তাকালো। রাফির এমন চাহনি দেখে ঝুমুর ভয় পেয়ে তৎক্ষণাৎ হাসি থামাতে গিয়ে কাশতে লাগলো। আরে আরে, আস্তে আস্তে আম্মু, এই নাও পানি। পানির গ্লাস এগিয়ে দিয়ে ঝুমুরের আব্বু বলল। ঝুমুর ওর বাবার থেকে পানির গ্লাস নিয়ে রাফির দিকে তাকে এক ঢোকে পুরো পানি খেয়ে নিল। রাফি ওর এমন অবস্থা দেখে হাসতে লাগলো। ঝুমুর চোখ গরম করে রাফির দিকে তাকালো। রাফির আব্বু বলল, কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? তোমাকেও তো আমি ভালোবাসি আব্বু, রাফিকে উদ্দেশ্য করে, কারণ তুমি আমার একমাত্র পুত্র। তোমাদের দুজনকে আমি অনেক ভালোবাসি। জানি আব্বু, বলতে হবে না, আমি মজা করছিলাম। ঝুমুরের আব্বু বলল, ঝুমু আম্মু, তুমি নাকি কয়েকদিন ঠিক মতো খাবার খাও না? তা কি ঠিক বলো? না মানে আসলে আব্বু, খাবার খেতে ভালো লাগে না। এসব করলে কেমন করে হয় আম্মু বলো? ঠিক মতো খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। দেখো দিন দিন কীরকম শুকিয়ে যাচ্ছ, চোখ মুখ শুকিয়ে একদম বসে গেছে। এখনই তুমি আমার সামনে বসে খাবার খাবে, আমি সেটা দেখব। আমি আর কিছু জানি না। আব্বু, আব্বু না। কিন্তু কে শোনে কার কথা? ঝুমুরের আব্বু ওর আম্মুকে বলে খাবার আনিয়ে এক গাদা খাবার ঝুমুরকে খাইয়ে ছাড়লো। খাবার খাওয়া শেষে কিছুক্ষণ গল্প গুজব করে যে যার কাজে চলে গেল। আর এদিকে রাফি ভাবতে লাগলো, আমার যে আজকে জন্মদিন, সেটা কি সবাই ভুলে গেল নাকি? কারোর যে কোনো হেলদোল নেই। সে যাই হোক, আমি নিজে গিয়ে বলতে যাব না বার্থডের কথা মন খারাপ করে। অন্যদিকে ঝুমুরের তত্ত্বাবধানে ওদিকে অগস্টের সব কিছু কমপ্লিট করা হলো। বলতে গেলে সব কাজ ঝুমই করেছে। এবার শুধু সন্ধ্যা হবার পালা। সারপ্রাইজ প্ল্যান সব রেডি। রাফি সন্ধ্যাবেলা বাইরে যাওয়ার জন্য বের হওয়ার তৈরি হলো। একটা লাল রঙের টি শার্ট আর তার সাথে জিন্স প্যান্ট আর চুলগুলো জেল দিয়ে একদিকে সেট করে নিল। খুব সুন্দর লাগছে রাফিকে। কিন্তু রাফির মন খারাপ, কারণ তাকে কেউ এখনও বার্থডে উইশও করে নাই এখনও, এমনকি তার ফ্রেন্ডরাও না। তাই এখন নদীর পাড়ে যাবে মনটা ফ্রেশ করার জন্য, আর রাতে দেরি করে বাসায় আসবে। রাফির মনে একটা ইচ্ছে ছিল যে কেউ তাকে উইশ করুক আর নাই করুক, ঝুমুর নিশ্চয়ই করবে, কিন্তু তাও হলো না। রাফির আম্মু, কিরে রাফি, কোথাও যাচ্ছিস কি না?
হ্যাঁ আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। রাফির আম্মু বলল, আচ্ছা। উনি আর কিছু না বলে চলে গেল। রাফি অনেকটা অবাক হলো যে ওর মাও ওকে বাধা দেয় নাই, কৈফিয়তও চায় নাই। রাফি আর কিছু না ভেবে বের হতে যাবে, তখনই নীলা এসে রাফির সামনে দাঁড়ালো। এসে বলল, ভাইয়া কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বাইরে যাব। কেন, কিছু বলবি নাকি? তোমাকে একটা জিনিস দেখাবার ছিল। আচ্ছা, পরে দেখাস, ওকে? ভাইয়া না, খুব আর্জেন্ট। এখন আমার সাথে যাবে তুমি? ওকে ওকে, বই নেওয়ার চিল্লাস না প্লিজ, চল। ওয়েট। কালো একটা রুমাল হাতে নিয়ে, এটা দিয়ে আগে তোমার চোখ বাঁধতে হবে। হোয়াট? নয়ে, আমি চোখ বাঁধতে দিব না। চোখ বাঁধার কি আছে আজব? ওসব হবে না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো জানো আমি কি কি করতে পারি। চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেব। ব্ল্যাকমেল করতেছিস? আচ্ছা, বাদ নে। এই তো আমার সুইট ব্রাদার, এখন চলো, চোখ বাঁধা শেষ। তারপরে নীলা রাফিকে নিয়ে বাগানের দিকে চলে গেল। এখানেই সারপ্রাইজ প্ল্যান্টার ব্যবস্থা করা হয়েছে। বাগানের ওদিকটায় একটা খোলা জায়গা আছে, আর সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। নীলা সেখানে নিয়ে গিয়ে রাফিকে দাঁড়ালো। রিয়া পাশ থেকে এসে ওদের সাথে দাঁড়ালো। তার ডান পাশে একটা গাছের কোণে এসে ঝুমুর দাঁড়িয়েছে। আর ইউ রেডি ভাইয়া? না জানি কি করে কি করবে। আমি রেডি। ওকে, ডান। ভাইয়ের চোখ খুলে দিলাম। এবার উপরের দিকে তাকাও। রাফি এবার আকাশের দিকে তাকালো, তখনই কয়েকটা ফুলঝুরি উড়ে এসে আকাশে উড়ে গিয়ে শব্দ করে ফুটে উঠল, এবং আকাশে বড় করে ইংলিশে লেখা উঠল, হ্যাপি বার্থডে টু ইউ রাফি। লেখাগুলো কয়েক সেকেন্ড পর মিলিয়ে গেল। লেখাটি মিলিয়ে যাবার সাথে সাথে চারিদিক আলোতে ভরে গেল। সব লাইট জ্বালানো হয়েছে, চারিদিক থেকে পার্টি স্প্রে পড়ছে, আর ওপর থেকে গোলাপি পাপড়ি পড়ছে বৃষ্টির মতো। রাফির নামে বার্থডে সং বাজতেছে। বেলুন ফাটানোর শব্দে আর সিটি বাজানোর শব্দে মুখরিত হয়ে উঠেছে সারাটা চারপাশ। রাফি তো এখনও শক্টের মধ্যে আছে। চারপাশ থেকে তালে তাল মিলিয়ে সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাফি। রাফি লক্ষ্য করে দেখল যে ওর আব্বু আম্মু, মেঝো চাচা চাচি, সেজো চাচা চাচি, ছোট চাচা চাচি, ওর দাদু দাদি, নীলা, জিনিয়া, ঈশিতা, রিয়া, মিলি, তুষার সহ ওর সব ফ্রেন্ড সার্কেলরা উপস্থিত আছে। ঝুমা পিচ্চিটাও আছে এখানে। ওয়াও, এত সুন্দর সারপ্রাইজড! আই অ্যাম শকড। খুশিতে আত্মরা হয়ে চারিদিকে বেলুনের ছড়াছড়ি, গাছেও বিভিন্ন ধরনের লাইট জ্বলছে। অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। রাফি সব থেকে বেশি খুশি হয়েছে ওর দাদা দাদিকে দেখে। এক দৌড়ে গিয়ে ওর দাদুকে জড়িয়ে ধরল। দাদু, হোয়াট এ সারপ্রাইজ ফর মি। দাদু, তুমি এখানে? দাদু ভাই, তোমার বার্থডে আর আমরা আসবো না সেটা কি করে হয় বলো দাদু ভাই? এটা আমার জীবনের সব থেকে বড় সারপ্রাইজ। আমি অনেক অনেক খুশি আজকে। এবার দাদি বলল, আমাকে কি ভুলে গেলি দাদু ভাই? তোমাকে কি করে ভুলবো বলো মাই সুইট হার্ট। জড়িয়ে ধরে নীলা বলল, ভাইয়া সারপ্রাইজটা কেমন লাগলো? রাফি বলল, জাস্ট ওয়াও, অসাধারণ। আচ্ছা, একটা কথা বলতে, এসব প্ল্যান কে করেছে? জিনিয়া, কম বেশি আমরা সবাই প্ল্যানের সাথে জড়িত, কিন্তু আইডিয়াটা সব থেকে বেশি ক্রেডিট রিয়াপুর। নীলা চুপ করে রয়েছে আর মনে মনে ঝুমুরের 14 গোষ্ঠী উদ্ধার করছে। যে কিনা কিছু করলো না, সেই কিনা ক্রেডিট নিল, সেই কিনা এসব করেছে। রাফি বলল, একটু খটকা লাগলো, কারণ রিয়া তো অলসের ঢেকেই, ওর দ্বারা এসব কীভাবে সম্ভব? এসব রিয়া করেছে? ভাইয়া, এসব কিছু সব রিয়া আপুই করেছে। অবিশ্বাস্য, বাট তবু বিশ্বাস করতে হচ্ছে। ও মাই গুডনেস, থ্যাংক ইউ সো মাচ বুনু, রিয়ার গাল টেনে দিয়ে। ইটস মাই প্লেজার ভাইয়া, খুশি হয়েছে। এখন এখান থেকে চলো, কেক কাটতে হবে। নীলা আর মিলি মিলে রাফিকে ধরে টেবিলের কিনারে নিয়ে গেল। সেখানে কেক রাখা ছিল। টেবিলের সামনে ক্যান্ডেল লাইট দিয়ে রাফির নাম লেখা। টেবিলে 2টা কেক আর কতগুলো চকলেট আর কোকাকোলা রাখা ছিল। এসবই রাফির খুব প্রিয় আড্ডার সময়ের খাবার, কিন্তু রাফির অবচেতন মন তো শুধু ঝুমুরকে খুঁজছে। সবাই আছে, শুধু ঝুমুর ছাড়া ও কোথায়? আমাকে জন্মদিনের উইশ পর্যন্ত করতে আসলো না, এত কিসের ভাব? ওর যে সবাই এসেছে কিন্তু ও আসে নাই। আজকে দেখবো ওর কত ভাব, কত অ্যাটিটিউড। ওর সাহস কী করে হয় আমার সামনে অ্যাটিটিউড দেখায়? ওকে আমি আজকে দেখে নেব রাগের মাথায়। অন্যদিকে ঝুমুর গাছের সাথে হেলান দিয়ে রাফির মুখের দিকে তাকিয়ে
ওর মুখের এক্সপ্রেশন দেখছে। রাফিকে হাসতে দেখে আজকেও ঝুমুরও অনেক অনেক হ্যাপি। সে সবসময় রাফিকে এমন হাসি খুশি দেখতে চায়। অতঃপর কেক কাটা আর খাওয়া দাওয়া শেষে বড়রা যে যার রুমে চলে গেল, আর ওখানে ছেলেমেয়েদের সবার আড্ডার জমশাল বসল। তখনই আবির নীলাকে প্রশ্ন করল, আচ্ছা ঝুমুরকে তো দেখছি না নীলা, ও কোথায়? ওকে ওয়েট, আমি দেখছি। নীলা ঝুমুরের কাছে চলে গেল। ঝুমুর, আর কত এসব করবি, এখন চল প্লিজ, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমাকে তো এমনিতেই রাফি ভাইয়া দেখতে পারে না, আমি যাওয়ার পরে যদি কোনো কিছু নিয়ে সিনক্রেট করে তখন কি হবে? কিছু করবে না, সব তোর মনের ভয়। এ বলে নীলা ঝুমুরকে আড্ডার জায়গাতে নিয়ে আসলো। এ হলো আমাদের ঝুমুর রানী। ইরাত বলল, হ্যাঁ ঝুমুর, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আবির বলল, আসলেই তো। ঝুমুর, তুই এত সময় কোথায় ছিলি? সবাইকে আসার পর দেখলাম, কিন্তু তোকে তো দেখি নাই, মাত্র দেখলাম, কোথায় ছিলি? ঝুমু বলল, আসলে একটু কাজ ছিল তো তাই। নীলা বলল, হয়েছে, এবার বসতো। নীলা ঝুমুকে জোর করে বসিয়ে দিল। অন্যদিকে রাফি ঝুমুরকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। ঝুমুর একটা সাদা শার্টের সাথে নীল রঙের একটা স্কার্ফ, চুলগুলো ছেড়ে দেয়া। বেশি লাইটিংয়ের কারণে ওর মাথা ব্যথা করে, তাই কালো ফ্রেমের চশমা পরে এসেছে। রাফির চোখ তো ঝুমুরের উপরে আটকে আছে। রাফি বলল, আচ্ছা ঝুমুরের চোখ মুখ এত শুকনো লাগছে কেন? কিছু খাওয়া দাওয়া করে নাই নাকি? নীলার কথায় রাফির ধ্যান ভাঙল। ভাইয়া, এখন তো পাঠ শুরু হবে, নাচ গান সব কিছুই হবে, আর এখন গান গাইবে ঝুমুর। ঝুমু বলল, কি? রেগে, আমি এসব পারবো না। সজীব বলল, আমি একবার ঝুমুরের গান শুনেছিলাম, এত ভালো লেগেছিল যে বলার বাহিরে। প্লিজ ঝুমু, আবার গানা। আমি বলল, কি বলিস, তাই নাকি? ওই ঝুমুর, স্টার্ট কর জলদি। সবাই ঝুমুরকে গান গাওয়ার জন্য চাপ দিতে লাগলো। ওকে ওকে, গাইতেছি। ওই নীলা, যা তো আমার গিটারটা নিয়ে আয় তো। নীলা এক দৌড়ে গিয়ে ঝুমুরের রুমে গিয়ে ওর গিটারটা নিয়ে এলো, এনে ওর হাতে দিল। নে মহারানী, এবার শুরু করতো। হাঁপাতে হাঁপাতে প্রতি উত্তরে ঝুমু একটা হাসি দিল। আর এটা তো ওই গিটার যেটা আমি ওকে দিয়েছিলাম, কথাটা বলল রাফি। তখন ঝুমুরের পায়ের দিকে নজর গেল। দেখলাম কত সুন্দর একজোড়া নূপুর পরে আছে। আর এই নূপুরও তো ওকে আমি গিফট করেছিলাম যখন ক্লাস 5-এ গোল্ডেন এ+ পাইছিল। আমার দিয়ে সব কিছু এত যত্ন সহকারে রেখেছে, কিন্তু কেন? ঝুমুর গিটার হাতে নিয়ে হালকা সুর তুলে রাফির দিকে তাকিয়ে গান শুরু করলো। গানটা শেষ করে মিটিয়ে মিটিয়ে চোখ খুলে তাকালো ঝুমুর। সবাই হাততালি দিচ্ছে, আর নীলা এসে হালকা পিঠ চাপড়ানি দিল ঝুমুরের। কেউ আবার সিটিও বাজাচ্ছে। ও মাই গড, একদম ফাটিয়ে ফেলেছ। সজীব বলল, কি আর বলবো, এক কথায় অপূর্ব। সবাই কিছু না কিছু বলেছে ঝুমুরকে, কিন্তু রাফি বাদে। গানটা যে রাফির একদম কলিজে ছুঁয়ে গেছে। রাফি তো বলার ভাষাই হারিয়ে ফেলেছে। কেন জানি ওর মনে হচ্ছে ঝুমুর গানটা ওকে কেন্দ্র করে গিয়েছে। ঝুমুরের সুর যেন এখনও রাফির কানের কাছে এসে দল খাচ্ছে। এখন কি রাফি গান গাইবি? না রে, এখন গান গাওয়ার মুড নাই, অন্য কিছু বল। রাফিকে শত করে বলেও কাজ হলো না, সে গান গাইবে না। নীলা হতাশ হয়ে, ওকে, এখন তাহলে ডান্স হবে। জিনিয়া, কাপড় ডান্স হবে, একজোড়া একজোড়া করে রোমান্টিক গানের সাথে তাল মিলিয়ে নাচবে। মিলি, ফার্স্ট কাপল রাফি ভাইয়া আর রিয়া, হাততালি দিয়ে। নীলা এসব দেখে বিরক্ত হয়ে একাই বিড়বিড় করছে। নীলাশ বলল, কি বিড়বিড় করছো? নীলার কানের কাছে গিয়ে। নীলা বলল, আপনার মাথা মুন্ডু। ওগুলো রেগে নীলাশ বলল, ও মা, তাই নাকি? ও মাই গড, অবাক হওয়ার ভান করে। নীলা আর কিছু বলল না। আর নীলাশও সবসময় নীলাকে রাগায়। নীলাকে রাগাতে ওর অনেক ভালো লাগে। রাফি, এ সুযোগ ঝুমুরকে জেলাস ফিল করানোর, এ মহৎ সুযোগ হাতছাড়া করা যাবে না। শিওর, আমি রিয়ার সাথে ড্যান্স করব। ঝুমুরের দিকে ডেভিল হাসি দিয়ে। রাফির কথাটা শুনে ব্যথিত নয়নে ওর দিকে তাকালাম। নীলা আমার এক হাত ধরে সান্ত্বনা দিচ্ছে। ভাইয়া যদি রিয়ার সাথে ড্যান্স করতে পারে, তাহলে তুই কেন পারবি না অন্য কারোর সাথে ড্যান্স করতে? ঝুমু বলল, দেখ নীলা, তোর মাথায় যদি কোনো কুবুদ্ধি থাকে তাহলে সেটা ফেলে দে, আমি কারোর সাথে ড্যান্স করতে পারবো না। নীলা বলল, সেটা দেখা যাবে। একে একে রাফি, রিয়া, জিসান, জিনিয়া, ফাহাদ, মিলি, তুহি, নিশিতা, সজীব, লারা সবাই পরপর কাপল ডান্স করেছে। ঝুমুর, নীলা, নীলাশ, আবির আর ইয়াদ বসে বসে সবার ডান্স দেখছে। রাফি তো ঝুমুরকে কষ্ট দেওয়ার জন্য ডান্স করেছে।
ঝুমুর রাফির দিকে করুণ নয়নে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এমন সময় নীলাশ টান দিয়ে নিয়ে গেল কাপল ডান্স করার জন্য। অন্যদিকে ঝুমুরকে ইয়াদ বলছে, ক্যান ইউ ডান্স উইথ মি? তুমি আমার সাথে ডান্স করবে? ঝুমু বলল, সরি, আমি ডান্স করব না। দেখো সবাই ডান্স করছে, আমরা করতে পারি ফ্রেন্ড হিসেবে, প্লিজ। ওকে, কিছুক্ষণ ভেবে ঝুমুরও চলে গেল ইয়াদের সাথে ডান্স করার জন্য। আবির ডান্স পছন্দ করে না, তাই বসে আছে। হঠাৎ করে রাফির নজর গেল যে ইয়াদের সাথে ঝুমু নাচতেছে। এটা দেখে তো রাফির মাথায় রক্ত উঠে গেল। না পারছে দেখতে, না পারছে সইতে, আর না পারছে গিয়ে ঝুমুরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে। রাগে তার সারা শরীর জ্বলছে।